অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের একটা ক্ষয়রোগ, যেখানে কিনা হাড়ের ঘনত্ব বা বোনি ডেনসিটি কমে যায়। অস্টিওপোরোসিসের কারণগুলো আসলে কি হতে পারে? কিন্তু যদি -2.5 এর নিচে হয়ে থাকে, তখন এটাকে আমরা শিওর অস্টিওপোরোসিস বলে থাকি। নারীরা কি আসলে পুরুষদের থেকে বেশি ঝুঁকিতে থাকেন? অবশ্যই নারীরা বেশি ঝুঁকিতে থাকেন। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে, পাওয়ার্ড বাই হেলথ কেয়ার অনকোলজি। সাথে আছি আমি ডক্টর ফারহানাজ তন্নি। আজ আমরা কথা বলবো অস্টিওপোরোসিস নিয়ে। এটি এমন একটি নীরব রোগ যাকে অনেকেই বলে থাকেন হাড় ক্ষয় রোগ। অস্টিওপোরোসিস নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মুশফিক মঞ্জুর, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স বিভাগ, ডেল্টা মেডিকেল কলেজ, মিরপুর 1। স্যার, স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই কমন একটি বিষয়, অস্টিওপোরোসিস। প্রথমেই জানতে চাবো অস্টিওপোরোসিস আসলে কি? আচ্ছা, খুবই সুন্দর টপিক আজকে সিলেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ। অস্টিওপোরোসিস খুব বার্নিং একটা ইস্যু এই মুহূর্তে। অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের একটা ক্ষয়রোগ, যেখানে কিনা হাড়ের ঘনত্ব বা বোনি ডেনসিটি কমে যায়। সাধারণত আমরা হাড় বলতে একটা কম্প্যাক্ট ঘন একটা বোন বুঝি, কিন্তু এর ভিতরে যে ক্যান্সারাস পার্টে যে স্পঞ্জি পার্টটা থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু অস্টিওপোরোসিসের কারণে স্পঞ্জের যে ফাঁকা অংশগুলি এগুলোর পরিমাণটা বেড়ে যায়। তখন কিন্তু হাড়ের ঘনত্ব কমে যায় এবং এটা কিন্তু ফ্র্যাকচারের ঝুঁকি বা ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়ে যায়। এই পুরো বিষয়টাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। আচ্ছা, এবার যদি আমরা কারণের দিকে আসি, অস্টিওপোরোসিসের কারণগুলো আসলে কি হতে পারে? আচ্ছা, অস্টিওপোরোসিস আসলে আমরা সাধারণত বলে থাকি যে বয়স বাড়লে কিন্তু হাড় ক্ষয় হবে, এটা যেমন স্বাভাবিক। আবার এদিকে অস্টিওপোরোসিস আলাদা করে কিছু কারণও কিন্তু আছে। জি। যেমন মনে করেন একজন বয়স্ক মহিলা, 45 প্লাস একজন মহিলার পোস্ট মেনোপোজাল বিভিন্ন কন্ডিশনের কারণে কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। আবার মনে করেন খাবারে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি থাকে, স্পেশালি যদি সুষম খাবার না হয়ে থাকে, তারপর যদি নিয়মিত পরিমাণে কায়িক পরিশ্রম না করে থাকে, তারপরে যদি পেশেন্ট দীর্ঘদিন ধরে কোনো কারণে স্টেরয়েড সেবন করে থাকে, বা অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত ধূমপানের অভ্যাস থাকে, অথবা কোনো কারণে ম্যাল অ্যাবজর্পশন বা ম্যাল নিউট্রিশন বা অপুষ্টিতে ভুগে থাকে, কিংবা এমনও হতে পারে যে থাইরয়েড বা বিভিন্ন হরমোনের সমস্যার কারণে অস্টিওপোরোসিস হতে পারে। আমরা এখন যদি ঝুঁকির বিষয়ে আসি, নারীরা কি আসলে পুরুষদের থেকে বেশি ঝুঁকিতে থাকেন? অবশ্যই নারীরা বেশি ঝুঁকিতে থাকেন, কারণ আমরা বলে থাকি বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত 45 থেকে 55 বছর বয়স পর্যন্ত মহিলাদের মাসিক যে ঋতুচক্র বা পিরিয়ড এটা বন্ধ হয়ে যায়। তো এই সময়টাকে আমরা বলি পেরিমেনোপোজাল পিরিয়ড, বা এর পরের পোর্শনটাকে আমরা বলি পোস্ট মেনোপোজাল পিরিয়ড। এই সময়টাতে কিন্তু মহিলাদের হাড়ের অস্টিওপোরোসিসের ঝুঁকি থাকে অবশ্যই। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা অস্টিওপোরোসিসের কথা বেশি শুনে থাকি। আমরা জানি যে মেনোপজের পর এটার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটার কারণটা আসলে কি? আচ্ছা, একজন মহিলার যখন হচ্ছে গিয়ে মাসিক ঋতুচক্র বা বন্ধ হয়ে যায় কিংবা মেনোপোজাল পিরিয়ডে আসে, তখন কিন্তু মহিলাদের শরীরে যে মেইন হরমোন ইস্ট্রোজেন হরমোন, হ্যাঁ, এটার পরিমাণ কিন্তু কমে যায়। তো ইস্ট্রোজেন হরমোন কমে গেলে যেটা হয়, বোনের যে টার্নওভার মানে নতুন হাড় তৈরি হওয়ার ক্ষমতা এবং পুরনো হাড় যে ক্ষয় হয়ে যায়, এটা কিন্তু রেট বেড়ে যায়। সো আলটিমেটলি কিন্তু হাড় দুর্বল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচার হয়ে থাকে এবং অস্টিওপোরোসিসের চান্স অনেক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, এই রোগটি অনেক সময় নীরবে বাড়তে থাকে, খুব একটা বোঝার কোনো উপায় থাকে না। তো সেই ক্ষেত্রে আসলে অস্টিওপোরোসিসের লক্ষণগুলো কি, বা কি মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অস্টিওপোরোসিস আচ্ছা, হচ্ছে? খুবই সুন্দর প্রশ্ন। অস্টিওপোরোসিসকে আমরা সাধারণত সাইলেন্ট ডিজিজ বলি। অস্টিওপোরোসিস কিন্তু লক্ষণ থাকবে বিষয়টা এরকম না, লক্ষণ না থাকতেও পারে। তবে লক্ষণ থাকলেও কিরকম থাকে সেটা হচ্ছে কোমরে কিংবা ঘাড়ে অবশ্যই ব্যথা বা পেইন অনুভব করবে, এবং সেখানে কিন্তু ঘাড়ের দিকে দেখা যায় কুঁজ বা হাম্প হতে পারে, যেটাকে আমরা ডোয়েজার্স হাম্প বলি, বা মেডিকেল বা অর্থোপেডিক্সের ভাষায় বলি কাইফোটিক ডিফর্মিটি, এটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু উচ্চতা কমে যেতে পারে, এবং অস্টিওপোরোসিসে কিন্তু ফ্র্যাকচারের খুব ঝুঁকি থাকে, এবং এটাই সবচেয়ে কনসার্নিং ম্যাটার। অস্টিওপোরোসিসে আমাদের রিস্ট জয়েন্টের ওখানে কোলেস ফ্র্যাকচার হতে পারে। অস্টিওপোরোসিসে কিন্তু ভার্টিব্রা বা মেরুদণ্ডের ওখানে ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে, বা কোটি বা হিপ জয়েন্টের ওখানে কিন্তু ইন্টারট্রপেন্টারিক ফ্র্যাকচার বা নেক ফিমার ফ্র্যাকচার হতে পারে। ওই ফ্র্যাকচারগুলো কিন্তু আমরা অস্টিওপোরোসিসে পেয়ে থাকি। আচ্ছা,
মানে আমরা অনেক সময় দেখি যে অল্প একটু ব্যথাতেই বা একটুখানি পড়ে গেলে হোঁচট খেলেই অনেকের হাড়ে ফ্র্যাকচার হচ্ছে। এটা কি তাহলে অস্টিওপোরোসিসেরই একটা লক্ষণ হিসেবে আমরা ধরতে পারি? জি, হতে পারে অবশ্যই। দেখা যায় যে অনেক সময় হাড়ের ঘনত্ব কমে গেলে আমাদের বয়স্ক যারা মা বোনরা আছেন ওনারা সকালে নামাজের জন্য উঠতে গেলেন অন্ধকারে, ওখানে স্লিপ কেটে পড়ে গেলেন, বা হালকা হয়তো পা মচকে গেল, কিংবা সিঁড়িতে উঠতে গিয়ে, কিংবা হয়তো হালকা ফ্রি কিছু এক্সারসাইজ করতে গিয়ে হতে পারে অনেক সময়, বা হয়তো ভারী কোনো কিছু টানতে গেল বা না টানলেও এটা হতে পারে। আচ্ছা, এবার অস্টিওপোরোসিসের নির্ণয়ের বিষয়ে আমরা যদি কথা বলি, অস্টিওপোরোসিস নির্ণয় করার জন্য কি আদৌ কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? আমরা একটা পরীক্ষার কথা জানি, ডেক্সা স্ক্যান। এটা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। সাধারণত আমরা অস্টিওপোরোসিস সাসপেক্ট করলে আমরা ডক্টররা, অর্থোপেডিশিয়ানরা দিয়ে থাকি হচ্ছে গিয়ে সেরাম ক্যালসিয়াম এবং সেরাম ভিটামিন ডি লেভেলটা আমরা দেখে থাকি। তবে এর পাশাপাশি আধুনিক চিকিৎসা যেটা আসছে সের মধ্যে নির্ণয় পদ্ধতির মধ্যে ডেক্সা স্ক্যান বলে একটা বিষয় আছে। এটাকে বলে ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজর্পশিওমেট্রি। এখানে বোনি ডেনসিটি বা হাড়ের ঘনত্ব পরীক্ষা করা হয়। আমি বিষয়টাকে একটু ডিটেলসে বলতে চাচ্ছি। এখানে 3টা প্যারামিটার আছে আসলে। সেখানে হচ্ছে যদি -1 উপরে থাকে তাহলে আমরা এটাকে নর্মাল বলে থাকি। যদি -1 থেকে -2.5 পর্যন্ত হয়ে থাকে এটাকে আমরা অস্টিওপেনিয়া বলে থাকি। অস্টিওপেনিয়া মানে হচ্ছে গিয়ে হাড়ের যে সেল, মানে হচ্ছে অস্টিওসাইট এবং অস্টিওব্লাস্ট, এটার পরিমাণটা কমে গিয়েছে, তখনও কিন্তু অস্টিওপোরোসিস না। কিন্তু যদি -2.5 এর নিচে হয়ে থাকে তখন এটাকে আমরা শিওর অস্টিওপোরোসিস বলে থাকি। আচ্ছা, এখন চিকিৎসা বিষয়ে যদি আসি, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে অনেকেরই ধারণা থাকে যে এটার আসলে তেমন কোনো চিকিৎসা নেই। এইটা বিষয়ে আমাদেরকে একটু কিছু বলবেন? না, এটা একেবারে ভুল ধারণা। অস্টিওপোরোসিস চিকিৎসা নেই বিষয়টা এরকম না আসলে। ডক্টরের কাছে ফার্স্টে যখন পেশেন্ট আসে তখন আমরা অবশ্যই কিছু মেডিসিন প্রেসক্রাইব করে থাকি। তাকে অবশ্যই আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপোর্টে রাখি, সাপ্লিমেন্ট দিই। সাথে আমরা হচ্ছে অস্টিওপোরোসিসের জন্য বিভিন্ন মেডিসিন, যেমন কিনা বিসফসফোনেট, তারপর হচ্ছে গিয়ে টেরিপ্যারাটাইড, এগুলো আমরা দিয়ে থাকি, ডেনোসোম্যাব দিয়ে থাকি। তো ডক্টরের কাছে অবশ্যই সে পেশেন্ট কিন্তু পরবর্তী মেডিসিন খেয়ে ফলো আপে আসতে হবে। এটা তো গেলো মেডিসিনের বিষয়। পাশাপাশি আমরা বেশ কিছু অ্যাডভাইসও দিয়ে থাকি, যেমন সুষম খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্যের মধ্যে অবশ্যই যেন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাপোর্টটা থাকে। এর জন্য যদি প্রয়োজন হয় একজন নিউট্রিশনিস্টের সাথে শরণাপন্ন হতে পারে। এর সাথে পাশাপাশি কিন্তু কিছু এক্সারসাইজ, যেমন ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করতে পারে। তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে এগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে। তো আমার মনে হয় এই অ্যাডভাইসগুলো আমরা ফলো করতে পারি। আচ্ছা, তাহলে আমরা তো জানতে পারলাম যে অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুষ্টির একটি বিশেষ ভূমিকা আছে। তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, বা কি কি খাদ্যের মাধ্যমে আমরা এগুলো পেতে পারি? আচ্ছা, অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপোর্ট কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু হাড় কিন্তু দুর্বল হয়ে যাবে এবং অস্টিওপোরোসিসের চান্স অনেক বেড়ে যায়। তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে আছে হচ্ছে কি দুধ, ডিম, পনির, তারপরে হচ্ছে তিল, শাকসবজি। শাকসবজির মধ্যে আছে পুঁই শাক, পালং শাক, কচু শাক, তারপরে আছে হচ্ছে আমাদের কাঁটাযুক্ত মাছ, যেমন মলা মাছ, ঢেলা মাছ ইত্যাদি খাবার কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ। এই খাবারগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে আছে, যেমন মনে করেন দুধ, তারপরে সামুদ্রিক মাছ, যেমন আমরা অনেক চিটং থেকে বা কক্সবাজার থেকে শুটকি মাছগুলো এসে থাকে, এর মধ্যে অনেক ক্যালসিয়াম আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ফর্টিফাইড ফুড, এবং যেটা না বললেই না সেটা হচ্ছে কি সকালের 8টা থেকে 10টা পর্যন্ত যে মিষ্টি রোদটা আছে এটা কিন্তু অবশ্যই গায়ে লাগাতে হবে। এই সবকিছু মিলেই কিন্তু আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপোর্টটা আমরা পেয়ে থাকি। রোদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে অনেকেরই আসলে ধারণা থাকে না। আচ্ছা, এবার জানতে চাচ্ছি যে ক্যালসিয়ামের কথা বললে অনেকেই শুধু দুধের কথা বলে থাকেন যে দুধ খাও। তো এই বিষয়টা আসলে কি শুধু দুধ দিয়ে কি এটা কভার হবে, নাকি মানে আরো অন্যান্য খাদ্যগুলো? শুধু দুধ দিয়ে কভার হওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসে তারা অনেক বয়স্ক পেশেন্ট, হয়তো অস্টিওপোরোসিসে সাফার করে থাকে, তারা সবাই যে শুধু দুধ দিয়ে কভার করতে পারবে এরকমই না। আমরা কিন্তু পেশেন্টদেরকে সেসব ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে থাকি, আর বেশ কিছু এক্সারসাইজ দেখিয়ে দিই। যেমন তারা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, যেমন মনে করেন শর্ট টাইম হাঁটাচলা করা, মডারেট ব্রিস্ক ওয়াকিং যেটাকে বলি আমরা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো পেশেন্ট হাঁটতে পারে। তারপরে সিঁড়িতে ওঠানামা করা করে হালকা। তারপরে কিনা যেটা ওয়েট বেরিং এক্সারসাইজ,
হ্যাঁ, তারপরে হচ্ছে হালকা কিছু রেজিস্ট্যান্স, এগেনস্ট রেজিস্ট্যান্স যে এক্সারসাইজগুলো, এগুলো কিছু করতে পারে। তো আমার মনে হয় এগুলো যদি অ্যাডভাইস ফলো করে, দুধের পাশাপাশি আরও কিছু ফুড যদি আমরা খেয়ে থাকি, আর পাশাপাশি যদি কিছু বদভ্যাস পরিত্যাগ করতে পারি, যেমন অত্যধিক ধূমপান বা মদ্যপান, এগুলো অ্যাভয়েড করতে পারলে ইনশাআল্লাহ অস্টিওপোরোসিস রিকভার করা সম্ভব। আচ্ছা, মানে এক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ধারণা থাকে যে একটা বয়সের পরে আসলে খাওয়া দিয়ে এই বিষয়গুলোকে খুব একটা কভার করা যায় না, সাপ্লিমেন্টটাই নিতে হয়। এটা কি মানে সত্যি নাকি, একটু জানতে চাচ্ছি। কথা তো অবশ্যই কিছু সত্যি, খাবার দিয়ে তো রিকভার করা এই বয়সে খুব ডিফিকাল্ট। সাপ্লিমেন্টের সাপোর্ট তো অবশ্যই থাকতে হবে, তবে সেটা কিন্তু অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী। আপনি কিন্তু প্রেসক্রিপশন ছাড়া অনিয়মিতভাবে কিন্তু সাপ্লিমেন্ট খেতে পারবেন না। ক্যালসিয়ামের যে সাপোর্টটা বা ভিটামিন ডি যে সাপোর্টটা, স্পেশালি কোলেক্যালসিফেরল যে সাপোর্টটা আমরা দিয়ে থাকি, এটা কোন সময় খেতে হবে, কখন খেতে হবে, খাবার আগে না খাবার পরে, কতদিন খেতে হবে, এবং খাবার পরে আসলে বা কি কন্ডিশন হলো, ডক্টরের কাছে কিন্তু ফলো আপে আসতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু বেশ কিছু মনে করেন অ্যাডভাইসগুলো ফলো করতে হবে। মনে করেন বেশ কিছু এক্সারসাইজ, কি বদভ্যাস ত্যাগ করতে হবে, কি পরিমাণ ঘুমাতে হবে, কি পরিমাণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, এগুলো অবশ্যই মেনে চলতে হবে। তাহলে এই রোগের ক্ষেত্রে তো আসলে লাইফস্টাইলও একটা বড় বিষয়। লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা জানতে চাই যে ব্যায়াম আসলে কি অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কোনো উপকার নিয়ে আসতে পারে কিনা? জি, অবশ্যই অবশ্যই বেশ কিছু ব্যায়াম আমার পেশেন্টকে বলে থাকি। তবে যে পেশেন্টগুলো আমরা আসলে অস্টিওপোরোসিস নিয়ে পেয়ে থাকি, তাদেরকে তো অনেক বেশি ব্যায়াম দেওয়ার সুযোগ থাকে না। আমরা কিছু লাইট ওয়েট এক্সারসাইজ দিই, মডারেট ব্রিস্ক ওয়াকিং যেটাকে আমরা বলি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যে একটা হাঁটা সকালবেলা, এটা কিন্তু খুব উপকারী, স্পেশালি ভোরবেলা। আর মনে করেন হালকা কিছু ওয়েট বেরিং এক্সারসাইজ, তারপরে কিছু সিঁড়িতে একটু হালকা ওঠানামা করা, কিংবা মনে করেন রেজিস্ট্যান্সের এগেইনস্টে কিছু এক্সারসাইজ, এগুলো আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে থাকি। এইগুলো কিছু ফলো করলে বেশ খানিকটা রিকভার করা যায়। আচ্ছা, এবার কিছু অভ্যাসগত বিষয় নিয়ে কথা বলি। আপনি আগেই বলেছেন যে ধূমপান বা অতিরিক্ত চা কফি পান আসলে এই রোগের ক্ষেত্রে একটু ক্ষতিকর। এটা আসলে কিরকম? জি, অবশ্যই, খুবই সুন্দর কোশ্চেন। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ধূমপান যে করা হয়, ধূমপান তো কোনো কিছুর ক্ষেত্রেই ভালো না, টু বি ভেরি অনেস্ট। ধূমপান করলে যেটা হয়, আমাদের শরীরের রক্তনালীগুলি সংকুচিত হয়ে যায়। এক্ষেত্রে রক্তনালীর মাধ্যমে যে পুষ্টি আমাদের বিভিন্ন অর্গানগুলোতে, স্পেশালি এই ক্ষেত্রে হাড়ে বা বনে যে সাপ্লাই করবে, সেই পুষ্টি কিন্তু আসতে পারে না। এক্ষেত্রে ক্যালসিয়াম যে আমাদের হাড়ের মধ্যে অ্যাবজর্পশন হবে বা শোষণ হবে, সেই ক্ষমতা কিন্তু কমে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ধূমপান খুবই এই ক্ষেত্রে খুবই প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর চা কফি যেটা অতিরিক্ত বললেন, এক্ষেত্রে আসলে চা কফি আমিও খাই ইনফ্যাক্ট, কিন্তু অতিরিক্ত অবশ্যই ভালো নয়। দিনে আসলে 2 থেকে 3 কাপের বেশি চা কফি খাওয়া উচিত নয়, যেটা আমি মনে করি। আচ্ছা, তো চা কফি খেলে যেটা হয়, সেটা হচ্ছে গিয়ে কিডনির মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম যেটা বাড়তে থাকে, যেটা কিনা পরিমাণ মতো ক্যালসিয়াম, তার অনেক কিছুই কিন্তু বের হয়ে যায়। তো বের হয়ে গেলে সেই পার্টটা কিন্তু হাড় রিকভার করতে পারে না, সো হাড়টা দুর্বল হয়ে যায় এবং অস্টিওপোরোসিসের চান্স বেড়ে যায়। আচ্ছা, অনেকেরই ধারণা যে অস্টিওপোরোসিস শুধু বয়স্কদের রোগ। এটি কি সত্যি? না, এটা একেবারেই সত্যি না। আসলে অস্টিওপোরোসিস যেমন বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হতে পারে, বয়স্ক পুরুষদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। সেটা কিভাবে? সেরকম মনে করেন যদি আমাদের অনেকে দেখা যায় যে দীর্ঘদিন ধরে স্টেরয়েড সেবন করে। অনেক ইয়াং মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দীর্ঘদিন সেবন করছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা কিন্তু স্টেরয়েড আছে। তো এটা যদি অনিয়মিত ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করতে থাকে, সেক্ষেত্রে হতে পারে। অনেকে আমরা দেখি যে জিমনেশিয়ামে অনেক যারা জিম করেন, তারা অনেকেই স্টেরয়েড সেবন করে থাকেন নিয়মিত বা অনিয়মিতভাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। আবার মনে করেন কারো যদি থাইরয়েড বা হরমোনের কোনো সমস্যা থেকে থাকে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শে না থাকে, তাদের ক্ষেত্রেও হতে পারে। আবার যদি মনে করেন কোনো কারণে যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ধূমপান বা মদ্যপান বা অ্যালকোহল সেবনের অভ্যাস থাকে, বা যদি কারো ম্যালঅ্যাবজর্পশন বা ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে ভুগি থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরোসিস অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আচ্ছা, তারপর জানতে চাচ্ছি অস্টিওপোরোসিস যাদের অলরেডি হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে কি ধরনের সতর্কতা মেনে চলা আসলে উচিত? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। অস্টিওপোরোসিস যখন আমরা একবার ডায়াগনোসিস করে ফেলি, তখন অবশ্যই আমরা বেশ কিছু অ্যাডভাইস দিই।
এবং এই অ্যাডভাইসগুলো পেশেন্টকে কিন্তু বাসাতেও গিয়ে ফলো করতে হয়। এই অ্যাডভাইসগুলোর মধ্যে অবশ্যই তো খাবারের কথা আমি আগেই মেনশন করেছি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপোর্ট থাকতে হবে, বেশ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে হবে। তবে এর পাশাপাশি কি বেশ কিছু লাইফস্টাইল মডিফিকেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন আমাদের বাবা মা যারা আছেন সিনিয়র, তারা কিন্তু রাতের বেলা বাথরুমে যাওয়া বা নামাজ পড়ার জন্য যখন উঠেন, তখন কিন্তু ওই বেডের পাশে কিন্তু ম্যাট্রেস থাকতে হবে বা ফ্লোর ম্যাট থাকতে হবে, যাতে পড়ে গিয়ে ওনাদের কোনো ফ্র্যাকচার বা কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। আবার বাথরুমে অ্যান্টি স্লিপ রেজিস্ট্যান্ট যেই ম্যাট্রেস পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে হবে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আর পাশাপাশি অবশ্যই এটা অবশ্য চক্ষু বিশেষজ্ঞদের জন্য পেশেন্টদেরকে কিন্তু এই বয়সে অবশ্যই চোখের ডক্টর দেখাতে হবে, নিয়মিত আই স্ক্রিনিং করাতে হবে। কারণ অনেকেই দেখা যায় রাত্রেবেলা ঘুম থেকে উঠতে গিয়ে কিন্তু পড়ে যাচ্ছেন জাস্ট চোখের সমস্যার জন্য। জি। তো আমার মনে হয় এটা আমরা এভাবে অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, সবশেষে আমাদের দর্শকদের জন্য জানতে চাবো, আমাদের দেশের মানুষ কিভাবে সচেতন হতে পারে এই রোগটির বিষয়ে? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, তো আমাদের দেশে আসলে অস্টিওপোরোসিস খুবই একটা মারাত্মক সমস্যা ধারণ করেছে এখন। তো অস্টিওপোরোসিস অ্যাভয়েড করার জন্য আমরা আসলে যেটা করতে পারি, বয়স্ক মহিলাদের ক্ষেত্রে যাদের কিনা অস্টিওপোরোসিস বেশি হয়, তাদের জন্য কিন্তু আমরা একটা ডেক্সা স্ক্রিনিং বা হাড়ের ঘনত্ব যে পরীক্ষা করার পদ্ধতি, এটা কিন্তু সর্বস্তরে আমরা চালু করতে পারি। হ্যাঁ, যাতে তাদের মধ্যে কি পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপোর্ট থাকতে হবে, কার কতটুকু কম কতটুকু বেশি আছে, কি কি অ্যাডভাইস ফলো করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, এটা যেন তারা ফলো করতে পারে। আরও একটা ব্যাপার মেনশন না করলেই না, সেটা হচ্ছে গিয়ে মেনোপজ ক্লিনিক। মেনোপজ ক্লিনিক হচ্ছে গিয়ে 45 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে যে পোস্ট মেনোপোজাল পিরিয়ডে অস্টিওপোরোসিসের কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে, এই সময় কিন্তু উনি যে হাড়ের প্রবলেমেই ভোগেন তা কিন্তু না, আরো অনেক বেশ কিছু প্রবলেমে পোস্ট মেনোপোজাল সিনড্রোমে উনি ভুগে থাকেন। তো এটা বিস্তারিত ওনার কাছে ব্যাখ্যা করা এবং ওনার আশেপাশে যারা আছেন ওনারা তাকে কিভাবে সাপোর্ট দিবেন, উনি কি কি মেডিসিন খাবেন, কিভাবে চলাফেরা করবেন, এই বিষয়টা কিন্তু মেনোপজ ক্লিনিকে সুন্দর করে বুঝিয়ে বলা হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে অবশ্যই পুষ্টি বিষয়ক শিক্ষা, কি কি খাবার বাচ্চারা খেতে হবে, কি কি খাবার খাবে, কি কি পরিশ্রম করবে, কতক্ষণ রোদে থাকবে, এই অ্যাডভাইসগুলো বা এই পরামর্শগুলো কিন্তু স্কুল লেভেল থেকে আসা উচিত। আর বাসায় সেটা হচ্ছে পারিবারিকভাবে সচেতন অবশ্যই হতে হবে। আমাদের যে কোনো শিক্ষা কিন্তু বাবা মার তরফ থেকে আসে, তো বাবা মার তরফ থেকে কিন্তু এই বিষয়গুলো সর্বোপরি আসতে হবে। এবং একদম না বললেই না, যেটা এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টিভিতে এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে অনেক জনসচেতনতা তৈরি করতে হবে, যাতে কিনা এই বিষয়ে আমরা আরো সবাই মিলে এগিয়ে আসতে পারি এবং অস্টিওপোরোসিসকে সবাই মিলে প্রতিরোধ করতে পারি ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম অস্টিওপোরোসিস হঠাৎ হয় না, এটি ধীরে ধীরে আমাদের হাড়কে দুর্বল করে, কিন্তু সঠিক সচেতনতা এবং জীবনযাত্রার মাধ্যমে আমরা অনেকটাই এই রোগকে প্রতিরোধ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে, নতুন কোনো বিশেষজ্ঞ অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।